গুমের ২ মামলায় শেখ হাসিনা ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তা সহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। চাকরি থাকছে না অভিযুক্তদের, দ্রুত বিচার দাবি ভুক্তভোগীদের। নির্বাচন সংশ্লিষ্ট সব দায়িত্ব ইসিকে এখনই বুঝিয়ে দেওয়ার আহ্বান বিএনপির। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে নেতাদের বৈঠক, জামায়াত আমিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় নির্ধারণে দলগুলোর সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন। নোট অব ডিসেন্ট তুলে নেয়ার বিষয়েও হতে পারে আলোচনা। এবার গাজামুখী ফ্রিডম ফ্লোটিলার ৯ জাহাজে ইসরায়েলের হানা। আলোকচিত্রী শহীদুল আলম সহ আটক শতাধিক। নির্যাতনের অভিযোগ গ্রেটা থুনবার্গ সহ অধিকার কর্মীদের। এবং বিসিবি নির্বাচন স্থগিত না করায় সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা। বিদ্রোহ করা ৪৮ ক্লাবের। বুলবুলকে অবৈধ সভাপতি দাবি। ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন তামিম ইকবাল। সময় সংবাদে সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। গুমের ২ মামলায় বিচারের মুখোমুখি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তারিক আহমেদ সিদ্দিক, বিভিন্ন বাহিনীর বর্তমান এবং সাবেক কর্মকর্তা সহ ৩০ জন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানা পাঠানো হবে বাহিনী প্রধানদের কাছেও। চিফ প্রসিকিউটর জানান, এর মধ্য দিয়ে চাকরি থাকছে না অভিযুক্ত সেনা, বিজিবি ও পুলিশ কর্মকর্তাদের। এদিকে জুলাই আন্দোলনে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা সহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। বিরোধী মত দমনে গুম, অপহরণ, ক্রসফায়ার হত্যা ছিল আওয়ামী লীগ আমলে নিয়মিত ঘটনা। গুম কমিশনের তথ্য অনুযায়ী ১৫ বছরে ৩,০০০-এর বেশি মানুষকে গুম করা হয়েছে। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর গুমের ঘটনায় একাধিক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার ২টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। প্রাথমিক শুনানি শেষে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদ সহ ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ আমল নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এর মধ্যে ডিজিএফআইয়ের বর্তমান ও সাবেক কর্মকর্তারা রয়েছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ফর্মাল চার্জের বাইরে ডিজিএফআইয়ের কিছু সংখ্যক বিপদগামী সদস্য, যারা জেআইসি নামক যে সেন্টারটি আছে সেই সেন্টারটিকে অপব্যবহার করে সেখানে রাজনৈতিক বা অরাজনৈতিক বন্দীদেরকে গোপন কারাগারে আটক রেখেছিল, তার ব্যাপারে একটা আলাদা তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ আমরা দাখিল করেছি। মূলত র্যাব পরিচালিত টিএফআই সেল এবং ডিজিএফ এর অধীনে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুমের ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর। বলেন, এ বিচার বাহিনীর বিরুদ্ধে নয়, অপরাধে জড়িতদের বিরুদ্ধে। আসামি করেছি সাবেক প্রধানমন্ত্রীকে, সাবেক আইজিপিকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, ক্যাবিনেটের সদস্যদেরকে, তেমনি বিভিন্ন বাহিনীতে যারা দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের আস্থা, জনগণের বেতন নিয়ে ইউনিফর্ম পরে রাষ্ট্র, সংবিধান এবং আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন, অপরাধ করেছিলেন, তাদের এই অপরাধের দায় কেবলমাত্র এই ব্যক্তিদেরই। তাজুল ইসলাম বলেন, গুমের ২ মামলায় গ্রেফতারি পরোয়ানা পাঠানো হবে বিভিন্ন বাহিনীর প্রধানের কাছে। আজকে ফর্মাল চার্জ দাখিল হওয়া মাত্রই আপনারা জানেন সংশোধিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কোনো চাকুরিতে থাকতে পারবেন না। সুতরাং ফর্মাল চার্জ দাখিল হওয়া মাত্রই এই মুহূর্ত থেকে যারা সার্ভিসে আছেন তারা আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না। পুলিশ বাহিনী সহ বিশেষ করে যারা বিভিন্ন বাহিনীতে চাকুরিরত আছেন সেই সমস্ত বাহিনীর অফিসিয়ালসদেরকেও আমরা এই আদেশের কপি সরবরাহ করার জন্য আদালতে প্রেয়ার করেছি। ১৪ মাস পর হলেও গুমের ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় সন্তোষ জানান ভুক্তভোগীরা। জানেন, ৮ বছর প্রায় বন্দী ছিলাম, বিনা অপরাধে আমাকে গুম করেছিল, ডিজিএফআই আমাকে ৮ বছর আটক রেখেছিল। আজকে এই বিচারের প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমাদের আশা যে বাংলাদেশের সংবিধান শুধু একটি লেখা বা বই নয়, এর প্রয়োগ পরিপূর্ণভাবে আজকে থেকে আমরা দেখব। আমরা সবাই ন্যায় বিচার পাবো, ফ্যাসিস্ট যত বড়ই হোক কেউ ছাড় পাবে না। এদিন জুলাই আগস্টের আন্দোলনের রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সাবেক বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন বিশেষ আদালত। জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানাও। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। তফসিল ঘোষণার অপেক্ষা না করে নির্বাচন সংশ্লিষ্ট সব দায়িত্ব ইসিকে এখনই বুঝিয়ে দেওয়ার পক্ষে বিএনপি। দুপুরে রাজধানীর গুলশানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আরও জানান, ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখার প্রত্যাশা জানিয়ে পর্যবেক্ষক পাঠানোর কথা জানিয়েছে ইইউ। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বুধবার সকালে বৈঠক করেন বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে।
বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা জানিয়ে পর্যবেক্ষক পাঠানোর কথা জানিয়েছে ইইউ। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ওনাদের অবজারভার পাঠাবেন, সরকারের পক্ষ থেকে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে অনুরোধ আসছে তার পরিপ্রেক্ষিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে তারা অবজারভার পাঠাবেন। এবং বাংলাদেশের এমনিতে ইলেকট্রাল প্রসেসের মধ্যে ইইউর একটা সবসময় একটা কন্ট্রিবিউশন থাকে, সেটা এবারও আছে এবং তারা আগ্রহ করে অপেক্ষা করছে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পাদন যাতে হয়। বিএনপির এই নেতা আরও জানান, অপেক্ষা না করে এখন থেকেই নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে ইসিকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে বৈঠকে আলোচনা হয়েছে। যে বিষয়টা গুরুত্বের সাথে আলোচনা হয়েছে যে নির্বাচন যেহেতু এখন আমাদের সামনে চলে আসছে, সুতরাং আমরা 3 মাসের জন্য অপেক্ষা না করে 3 মাসের আগে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে সেটাকে আমরা যে আলোচনা এসছে সেটা এখন থেকে হওয়া উচিত। প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, নির্বাচন নিয়ে বিদেশিদের কাছে নালিশের কিছু নেই, বাংলাদেশে কি হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। গ্রহণযোগ্যতা থাকে তারা আশা করছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে বৈঠক করেন তারা। রাষ্ট্রদূত বৈঠকের শুরুতেই ডক্টর শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করেন। বৈঠকে বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি এবং বাংলাদেশ ও ইতালির দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ইতালির দৃঢ় সমর্থন থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতারা। দেশের পরিস্থিতি স্থিতিশীল উল্লেখ করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, বিভিন্ন প্রস্তাব নিয়ে রাজনৈতিক ঐকমত্য হয়নি তা বলা যাবে না, এখনও আলোচনা চলছে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের উপদেষ্টাদের সেফ এক্সিট বিষয়ক মন্তব্যের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, এটি তাদের দলের কথা, সরকারের এই বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই। ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এইখানে আর কোনো প্রশ্নবোধক চিহ্ন তোলার আর কোনো সুযোগ বা অবকাশ আছে বলে আমরা মনে করছি না। ঐক্যমত হয়নি এই কথাটা তো ঠিক না, ঐক্যমত তো হয়েছে, অনেক বড় বড় বিষয়ে ঐক্যমত হয়েছে। এখন যে সমস্ত বিষয়ে সংস্কার কেন্দ্রিক ঐক্যমত হয়েছে সেই সমস্ত ঐক্যমতের বাস্তবায়নটা কেমন করে হবে সেখানেও আলোচনা হয়েছে। সকল রাজনৈতিক দলের মতন এই নবগঠিত রাজনৈতিক দলের সাথেও সরকারের ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে। এটা উনি অভিমান থেকে বলেছেন নাকি এটা উনি আসলে ওনার কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে, এই বিষয়গুলো পরিষ্কার উনাকে করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় নির্ধারণের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে দলগুলোর দেয়া নোট অব ডিসেন্ট তুলে নেয়ার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এরই মধ্যে সনদ বাস্তবায়নে গণভোটে একমত হয়েছে দলগুলো। জাতীয় নির্বাচনের দিন নাকি তার আগেই হবে গণভোট সেই বিষয়েও হবে আলোচনা। গত সোমবার সংসদ ভবনে নিজস্ব বৈঠক করে ঐকমত্য কমিশন, সেখানে নোট অব ডিসেন্ট তুলে নেয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করার সিদ্ধান্ত হয়। 15 অক্টোবরের মধ্যেই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। পার্বত্য চট্টগ্রাম ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হক। সকালে রাজধানী মহাখালীতে রাওয়া হেলমেট হলে সমস্যা সংকুল পার্বত্য চট্টগ্রাম শান্তির অন্বেষণ এই শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা যেমন বৈষম্যের শিকার, তেমনি সেনাবাহিনীও। এই বৈষম্য থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করতে হবে। এ সময় পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙালি এক না হওয়া পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা হবে কিনা তা নিয়েও সন্দেহের কথা জানান রাওয়া সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। সমস্যার স্থায়ী সমাধান আনতে হলে পার্বত্য চট্টগ্রামকে শুধু প্রশাসনিকভাবে নয়, মানবিক ও জাতীয় দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে বলে জানান তিনি। ইতিহাসটা যদি জানেন, এখানে বাঙালিরা চরম বৈষম্যের শিকার। এনজিওরা ডমিনেট করছে, তারা শুধু সেবা দিচ্ছে। প্লিজ আপনারা যারা উপজাতি আছেন আপনারা আমার কথায় কষ্ট পাবেন না, তারাও মানুষ, সকল মানুষ সমান।
সাদা হোক কালো হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মানুষ সমাজ এই বৈষম্য থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যেমন বৈষম্য শিকার সেনাবাহিনী আজকে পার্বত্য চট্টগ্রামে স্লোগান দেয়, হার্মি হটাও, হার্মি চলে যাও। কথা বলছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সরাসরি যাচ্ছে সেখানে। ব্যবহারের তাগিদটি বা প্রয়োজনটি এখন আর নেই, ফলে সেটাকে বাদ দিয়ে গণভোটের জায়গায় যাওয়ার ক্ষেত্রে যে ঐকমত্যটা হয়েছে সেটাকে কী করে একটি সুনির্দিষ্ট সুস্পষ্ট রূপ দেওয়া যায় তার জন্য আমরা বিশেষজ্ঞদেরকে অনুরোধ করেছি, আজকে গতকালও করেছিলাম, তারা এই বিষয়ে কাজ করছেন। কিন্তু পাশাপাশি আজকে আমাদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে আমরা যেটা আশা করছি সেটা হচ্ছে যে দুটো জায়গায় আছে সেগুলো নিয়ে আলোচনা করা, যে গণভোটে কীভাবে বিস্তারিতভাবে জনগণের সম্মতিগুলো, এমনকি যে সমস্ত জায়গায় নোটার ডিসিশন আছে সেগুলিকে সুনির্দিষ্টভাবে আলাদা করেই নেওয়া যেতে পারে কিনা। আরেকটি হচ্ছে যে গণভোট অনুষ্ঠানের একটা সময়সীমা আপনারা যদি প্রস্তাব করতে পারেন সেটা আমাদের জন্য সহায়ক হবে। আমরা আশা করছি আজকে এই জায়গায় আমরা চূড়ান্ত করতে পারবো, কিন্তু যদি প্রয়োজন হয়, অতীতে যেমন আপনারা বলেছেন, আমরাও মনে করি প্রয়োজন হলে আরও একদিন, বড়জোর 2 দিন আমরা এই জন্য ব্যয় করতে পারবো। কিন্তু 10 তারিখের মধ্যে আমরা এটা সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চাই। আমরা আশা করছি সেটা দিতে পারবো। এবং পাশাপাশি আমি যেটা সেদিনও বলেছি, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের ক্ষেত্রে কয়েকটি দলের কাছ থেকে বিভিন্ন সাংগঠনিক ব্যস্ততার জন্যই আমরা বুঝতে পারি যে নাম আমরা পাইনি, কিন্তু আমরা তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে খুব শিগগিরই আমরা সেগুলো পাবো। সেটা পাওয়া গেলে আমরা চাই যে আগামী 15-16 তারিখের মধ্যে সম্ভব যাতে একটা আনুষ্ঠানিকভাবে এই জাতীয় সনদে স্বাক্ষরের একটা অনুষ্ঠান আমরা করতে পারি, সেটা আমাদের লক্ষ্য। আপনারা সেই সহযোগিতাটা করবেন সেটা আমরা আশা করছি। সেটাকে সামনে রেখে বাস্তবায়নের বিষয়ে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা একটা জায়গায় যেন আমরা আসতে পারি, সেই চেষ্টাই আজকের প্রচেষ্টা। মনির হায়দার গোড়াতে বলেছেন যে পূর্ব পরিকল্পনা যে আজকে 5ম দিবসে আমাদের লক্ষ্য হচ্ছে, প্রত্যাশা হচ্ছে আজকে আলোচনাটার সমাপ্তির জায়গায় যাওয়া। যদি সেটা প্রয়োজন হয় হয়তো আমরা আগামীকাল মিলিত হয়ে সেটা চূড়ান্ত করব, কিন্তু আমরা আজকে যতদূর সম্ভব চূড়ান্ত জায়গাটাতেই যেতে চাই, সেটাই সেই প্রত্যাশা। কারণ আমাদের কমিশনের মেয়াদের মধ্যে আমরা কাজটা শেষ করতে চাই। পাশাপাশি যেটা চাই সেটা হচ্ছে এই বিষয়গুলোর অনিষ্পত্তি থাকার কারণে কিছু কিছু কাজে আপনাদের ব্যাঘাত ঘটছে, সাংগঠনিক কাজে, নির্বাচনী কাজে। আমরা চাই যাতে এটা আর দীর্ঘায়িত না হয়। তো সেই আশা রেখে আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাই যে 5 দিন আগে আমাদের আজকে 5ম সভা, যখন আমরা 11ই সেপ্টেম্বর প্রথম বসি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, অনেকের মনেই সংশয় প্রশ্ন ছিল আমরা এক জায়গায় আসতে পারবো কিনা। সঙ্গত কারণেই ছিল, কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়েছি। বাকি পথটা আমরা সকলে মিলে নিঃসন্দেহে অতিক্রম করে এক জায়গায় পৌঁছতে পারবো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। কুড়িগ্রামে নদ নদীর তীব্র ভাঙনে দিশেহারা মানুষ, এরই মধ্যে 3 দিনে ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব শতাধিক পরিবার। টাঙ্গাইলে স্রোতের তোড়ে ধসে পড়েছে ব্রিজের সংযোগ সড়ক। এতে জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 5 ইউনিয়নের লাখো মানুষ। অন্যদিকে সামান্য বৃষ্টিতেই মাদারীপুর শহরে জলাবদ্ধতায় নাকাল স্থানীয়রা। ব্রিজ ভয়াল রূপ নিয়েছে ধরলা কুমার ও ব্রহ্মপুত্র। স্রোতের তোড়ে ভাঙছে পার, জীবন বাজি রেখে বসতঘর ও প্রয়োজনীয় জিনিসপত্র সরাতে ব্যস্ত মানুষ। সদর, উদয়পুর ও নাগেশ্বরীতে এরই মধ্যে ঘরবাড়ি হারিয়ে সর্বশান্ত শতাধিক পরিবার। কোথায় যাবেন, কিভাবে বসতি করবেন সে চিন্তায় দিশেহারা তারা। অসহায় আছে, আমার কিছুই নেই, সব কিছু নদীত গেছে। অনেক লোক আসে যায়, নদী ভাঙার কোনো, সবাই খালি ভিজে দাঁড়ানি বুকে দিয়ে যায়, কেউ আর নদীর কাজ করে না। যদি পানি উন্নয়ন বোর্ড যদি এটা সহযোগিতা করতো তা এই বাড়ি ঘর দুয়ারগুলো আপাতত বাঁচত। টাঙ্গাইলে বাড়ছে ধলেশ্বরীর পানি। স্রোতের তোড়ে ধসে পড়েছে সদর উপজেলার চারাবাড়ি এলাকায় ব্রিজের সংযোগ সড়ক। এতে জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 5 ইউনিয়নের লাখো মানুষ। ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
অন্যদিকে সামান্য বৃষ্টিতেই জলচটের শিকার মাদারীপুর শহর। সড়কে বের হলেই দুর্ভোগের মুখে পড়েন স্থানীয়রা। দীর্ঘদিনেও জলাবদ্ধতা থেকে মুক্তি না পাওয়ায় ক্ষুব্ধ তারা। পানি পুনি বাইজে থাকার কারণে ভাঙাচুরা দেখা যায় না, ঠিক আছে, আমাদের চাকা গর্তে পরে বিভিন্ন সমস্যা হয়। রাস্তা দিয়ে তো চলতে পারি না, রাস্তা ডাবা বাড়ি ঘরের তলায় যেতে আছে বিষের জন্য। এই সমস্যা দীর্ঘদিন ধরে উপভোগ করতেছি, আর এটা আমরা দ্রুত সমাধান চাই। যদিও বরাবরের মতো সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। যেই পরিমাণ বৃষ্টি হয় ওই পরিমাণ পানি ধারণ করার তো তার ক্যাপাসিটি নাই, যেটুকু আছে ওইটুকু নিতে একটু 1-1.5 ঘন্টা টাইম লাগছে পানিটা সরে যেতে। মাদারীপুর পৌরসভায় বসবাস করেন প্রায় 2 লাখ মানুষ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। মা ইলিশ রক্ষায় মেঘনার 82 কিলোমিটারে প্রথমবার ড্রোনে নজরদারি। নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালে নদীতে শত শত মাছ ধরার ট্রলার। ফুটেজ দেখে নেওয়া হচ্ছে ব্যবস্থা। ফরেন সার্ভিস একাডেমিতে যেতে চাই, সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি যাচ্ছি সেখানে। জিনিস আমরা আপনাদেরকে শেয়ারও করব। তো আমি যেগুলো বিষয়ে খুব আলোচনা হয়েছে তার একটা আমি অ্যাসেসমেন্ট দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে মিটিংয়ে 3 জন বিজনেস প্রতিনিধি কথা বলেন। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের হয়ে আব্দুল মুক্তাদির, বিজিএমির প্রধান মাহমুদ হাসান খান এবং ঢাকা চেম্বারের যিনি প্রধান আপনি জানেন যে ঢাকা চেম্বার এসএমইদের নিয়ে কাজ করে, ঢাকা চেম্বারের প্রধান তাসকিন আহমেদ কথা বলেন। তো এইখানে মিটিংয়ে বলা হয় যে অনেকগুলো বিষয় এসছে। ইম্পোর্ট পলিসির কথা বলা হয়েছে। ইম্পোর্ট পলিসির ক্ষেত্রে জানানো হয় যে খুব শীঘ্রই ইম্পোর্ট পলিসি 2026 থেকে 2028 এটা ইম্পোর্ট পলিসি এটা ডিক্লেয়ার করা হবে, এটা ড্রাফট করা হবে। আর ভিসার বিষয়টা এসছে। ভিসার বিষয়ে চিফ অ্যাডভাইজার জোর দিয়ে বলেছেন যে আমরা ভিসা বিষয়টা যেহেতু কিছু কিছু জায়গায় জটিলতা হচ্ছে এবং জটিলতা মূলত পূর্বের গভর্নমেন্টের সময় থেকেই, তো সেই জটিলতার জন্য উনি এক্সট্রা এফার্ট দিতে বলেছেন ফরেন মিনিস্ট্রিকে। এক্সপার্টের আলোকে যাতে আপনারা জানেন ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি মানে পূর্ব ইউরোপীয় দেশগুলোতে আমাদের নতুন নতুন শ্রম বাজার তৈরি হচ্ছে। ওইখানে এই নিউ ইয়র্ক সফরেও চিফ অ্যাডভাইজার কসোভোর প্রেসিডেন্ট, আলবেনিয়ার প্রেসিডেন্ট এবং কসোভোর প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন এবং তারা 2টা কান্ট্রি বাংলাদেশ থেকে তারা শ্রমশক্তি নিতে চাচ্ছেন। তো তাদের ওইখানে যাতে ভিসার যে জটিলতা সেটা যেন না থাকে, কেননা ইস্ট ইউরোপিয়ান যেগুলো ন্যাশন আছে তাদের কারোরই আসলে বাংলাদেশে কোনো এম্বাসি নাই। তো অনেকের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের বাংলাদেশিদেরকে নিউ দিল্লিতে যে তার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে নিহত ব্যবসায়ী আব্দুল হাকিম বিএনপি কর্মী বলে দাবি করেছেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আওয়ামী লীগের সন্ত্রাসীরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তার। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও প্রশাসনের ব্যর্থতায় রাউজানে বারবার হত্যাকাণ্ড ঘটছে বলছেন দলীয় নেতাকর্মীরা। মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় ফিল্মি স্টাইলে চট্টগ্রামের হাটাজারিতে মোটরসাইকেলে এসে প্রাইভেট কারের গতিরোধ করা হয়। এরপর প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয় আব্দুল হাকিমকে। মঙ্গলবার বিকেলে মদুনাঘাট এলাকায় চট্টগ্রাম কাপ্তাই সড়কে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আব্দুল হাকিমকে নিজেদের কর্মী দাবি করেছেন বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। অভিযোগ করেন পেশাদার ও আওয়ামী সন্ত্রাসীরাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বিএনপির একজন সচেতন কর্মী, তার পুরো গোষ্ঠী আপনার জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ। যারা ঘটনাটা ঘটিয়েছে তারা আওয়ামী সন্ত্রাসী, তারা বিএনপির কর্মী নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও প্রশাসনের ব্যর্থতায় বারবার রাউজানে হত্যাকাণ্ড ঘটছে বলে অভিযোগ বিএনপির নেতাকর্মীদের। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি তাদের। শান্ত প্রকৃতির একজন মানুষ ছিল, তার সাথে যে এই ধরনের ঘটনা হবে এটাই আমরা মেনে নিতে পারতেছি না। এই হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে 5ই আগস্টের পর তারা কিন্তু আওয়ামী লীগের লোকজন এই ঘটনাগুলো ঘটাইতেছে। তারা আমাদের দলের কারো না কারো ছত্রছায়ায় আছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে আগামীতে এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যবস্থা করবেন প্রশাসন, এই প্রত্যাশা আমরা রাখি। 2024-এর 5ই আগস্টের পর থেকে রাউজানে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, জমি দখল সহ নানা ইস্যুতে অর্ধশত সহিংসতা হয়। এসব ঘটনায় নিহত হন অন্তত 13 জন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মা ইলিশ রক্ষায় বরিশালে মেঘনা নদীর 82 কিলোমিটারে প্রথমবার ড্রোনে চলে নজরদারি।
ফুটেজ দেখে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। যদিও নিষেধাজ্ঞা অমান্য করেই নদীতে নেমেছে শত শত মাছ ধরার ট্রলার, আর অভিযান পরিচালনাকারীদের সঙ্গেও মাঝে মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটছে তাদের। বিস্তারিত অপূর্ব অপু রিপোর্টে। শত শত ট্রলার নিয়ে মাছ শিকারে জেলেরা নেমেছেন বরিশালের মেহেন্দিগঞ্জ হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে। অথচ প্রজনন মৌসুম হওয়ায় মা ইলিশ রক্ষায় গত 4 অক্টোবর থেকে শুরু হয় 22 দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। তা উপেক্ষা করেই জাল নিয়ে নদীতে জেলেরা, আর তা ঠেকাতে যৌথ অভিযান চালায় মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশ। এ সময় বেশ কয়েকজন জেলেকে আটক, জাল ও ট্রলার জব্দ করা হয়। তাদের দাবি, খাদ্য সহায়তা না পেয়ে বাধ্য হয়ে নেমেছেন মাছ শিকারে। আমরা প্যাডের দেন আনছিস, আমাদের চাল পাত পাইনি, আমরা এই জন্য সরকার চাল চল দেয় না। প্রথমবারের মতো বরিশালের 82 কিলোমিটার নদীতে ড্রোন নজরদারি চালাচ্ছে মৎস্য অধিদপ্তর। ফুটেজ দেখে দেখে আইনের আওতায় আনা হচ্ছে নিষেধাজ্ঞা অমান্যকারীদের। জেলে শনাক্ত করে তারপরেই মূলত যাইয়া অভিযান পরিচালনা করি। বছরে মূলত 22 দিন প্রজননক্ষম ইলিশ মাছকে ডিম পাড়া দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এই 22 দিনই থাকে। এছাড়া আমাদের জাটকার অভিযান হয়। অভিযানে গত 5 দিনে কয়েক দফায় হামলা করে জেলেরা। এতে আহত হন অন্তত 15 জন, আর এখন পর্যন্ত আটক অর্ধশত। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। গাজামুখী ফ্রিডম ফ্লোটিলার 9টি জাহাজ আটকে দিয়েছে ইসরায়েল। এ সময় বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম সহ শতাধিক অধিকার কর্মীকে আটক করে নিয়ে যায় দখলদার বাহিনী। বিষয়টি নিশ্চিত করে বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সব কয়টি নৌযানের নিয়ন্ত্রণ নেয়ার পাশাপাশি আটককৃতদের বন্দরে নেওয়া হচ্ছে। পরে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে বলেও জানানো হয়েছে। গাজাবাসীর পাশে দাঁড়াতে সুমুদ ফ্রিডম ফ্লোটিলার পর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের 9টি নৌবহর গাজার উদ্দেশ্যে রওনা দেয়। তবে সুমুদের মতোই পরিণতি হলো এই নৌবহরের। 9টি জাহাজেই হানা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। গাজা উপত্যকা থেকে প্রায় 120 নটিক্যাল মাইল দূরে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। তাদের দাবি, ইসরায়েলি সেনারা জাহাজে উঠে লাইভ স্ট্রিম বন্ধ করে দেয়। 1 ঘন্টার মধ্যেই সানবার্ডস, আলা আল নাজাজার, আনাস আল শরীফ সহ 9টির মধ্যে 8টি জাহাজই আটক করে ফেলে ইসরায়েলি সেনারা। শেষ জাহাজ হিসেবে কনসিয়ান্স নামে নৌবহরটি গাজার উদ্দেশ্যে তাদের যাত্রা অব্যাহত রেখেছিল, কিন্তু অবশেষে সেই জাহাজেও হানা দেয় আইডিএফ। এই জাহাজে বাংলাদেশের আলোকচিত্রী ও অধিকার কর্মী শহীদুল আলম সহ মোট 93 জন ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় শহীদুল আলম জানান, ইসরায়েলের সেনাবাহিনী অন্যায়ভাবে তাকে অপহরণ করেছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সহায়তায় গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আমাকে ইসরায়েলের দখলদার সেনারা অপহরণ করেছে। ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, যার সক্রিয় সহযোগিতা ও সহায়তা করছে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তি। আমি আমার সব সাথী, বন্ধু ও সহকর্মীদের কাছে ফিলিস্তিনের মুক্তির সংগ্রাম চালিয়ে যাওয়ার আবেদন করছি। এদিকে এক বিবৃতিতে এই নৌবহর আটকের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয়, জাহাজ ও যাত্রীদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সব যাত্রীদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছে তারা। এর আগে সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর অভিযানের পর সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সহ 5 শতাধিক অধিকার কর্মীকে আটক করা হয়। দেশে ফিরে স্টকহোমে সংবাদ সম্মেলনে থুনবার্গ অভিযোগ করেন, ইসরায়েলি সেনারা তাদের অপহরণ ও নির্যাতন করেছে। তবে নিজের ওপর হওয়া নির্যাতনের বিষয়ে বেশি তথ্য দিতে চাননি থুনবার্গ। তার মতে, এখন খবরের হেডলাইনে গাজার গণহত্যার বিষয়টি প্রাধান্য পাওয়া উচিত। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। খেলার খবর। আমিনুল ইসলাম বুলবুলকে অবৈধ সভাপতি আখ্যায়িত করে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন। এ সময় নির্বাচনের নামে প্রতারণার অভিযোগ তোলার পাশাপাশি নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন তামিম ইকবাল সহ সংগঠকরা। আমি যদি ইন্ডিভিজুয়ালি দাঁড়াইতাম, আমার পক্ষে কোন টিম আছে, আমার বিপক্ষে কোন টিম আছে, তারপর আমি ইজিলি পাস করতাম। 43টা ভোট কাস্ট হয়েছে, ইফ আই এম নট রং। এটার মধ্যে 34টা ই ভোটিং। যারা ক্যান্ডিডেট, ই ভোটিং কেন হয়? আইদার আপনি অ্যাভেলেবেল না, আপনি সেন্টারে যেতে পারবেন না, তাই তো আপনি ই ভোটিং এর সুবিধাটা নেন। তো 34টা ই ভোটিং, আর ওই 34 জনই কিন্তু ওই দিন সেন্টারে ছিলেন। যারা 12 জন যারা ক্যান্ডিডেট,
যারা ডিরেক্টর হয়েছেন প্রত্যেকটা জায়গায় দেখেন প্রত্যেকজনই ভোটিং করেছেন। এটার মোটিভটা কি? উনি অবৈধ প্রেসিডেন্ট, ঠিক আছে, এবং উনি একজন মানুষ, উনি আমাদেরকে বিদ্রোহী আখ্যা দেন। এটা তো একজন প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট এটা বলতে পারেন না। ক্রিকেটের সৌন্দর্য হারিয়েছে। অতএব আপনারা যদি এভাবে চলতে থাকেন তাহলে আমরা ক্রিকেটটা খেলবো না। দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ শুরু হচ্ছে আজ। এই ম্যাচে সাইফ হাসানের ওয়ানডে অভিষেক অনেকটাই নিশ্চিত। এদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া আফগানিস্তান। আবুধাবিতে এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের ম্যাচ প্রিভিউ। টাইগার শিবিরে স্বস্তির বাতাস, টানা জয় পাল্টে দিয়েছে ড্রেসিং রুমের পরিবেশ। এশিয়া কাপে যাদের নিয়ে তেমন প্রত্যাশা ছিল না, তারাই আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়েছে, সম্ভাবনা জাগিয়েছে ফাইনালে ওঠারও। এরপর টি-20 সিরিজে আফগানদের করেছে হোয়াইট ওয়াশ। তবে এবার পরীক্ষা ওয়ানডে সিরিজ। দীর্ঘদিন পর টি-20 ক্রিকেট থেকে বের হচ্ছে বাংলাদেশ। গেল 3 মাস কেবল এই ফরম্যাটেই খেলেছে ফিল সিমন্সের শিষ্যরা। টানা 17টা টি-20 ম্যাচের পর 50 ওভার গেম খেলতে নামার আগে মাইন্ডসেট অ্যাপ্রোচেও আনতে হচ্ছে পরিবর্তন। তবে লক্ষ্য একই। টি-20 যেহেতু জিতেছি, আমাদের একটা কনফিডেন্ট আছে। যে কয়টা ওয়ানডে ম্যাচ খেলেছি আমরা অনেক দিন গ্যাপ করে খেলেছি এবং আমাদের ব্যাক টু ব্যাক এরকম সিরিজ ছিল না। বাট একটা ব্যাক টু ব্যাক সিরিজ থাকলে কিন্তু একটা প্যাটার্নের ভিতরে খেলা যায়। ওয়ানডের একাদশ হবে কিছুটা ভিন্ন। মিরাজ শান্তরা ফিরেছেন, শরীফুল নাসুম মেহেদির পরিবর্তে বোলিং ইউনিটে যোগ দিয়েছেন হাসান নাহিদ তানভীররা। জাকেরের হাতে থাকছে না কিপিং গ্লাভস। তবে এসবের মাঝে সবচেয়ে বেশি আলোচনায় প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাওয়া সাইফ হাসান। বিশেষ করে সাইফ হাসান ও ফার্স্ট টাইম ওডিআইতে ডাক পেয়েছে এবং আমরা দেখেছি ও যেভাবে ক্রিকেট খেলেছে টি-20 এশিয়া কাপ এবং আফগানিস্তান সিরিজ, এটা অবশ্যই ওর জন্য একটা ব্লেসিং যে ওডিআই টিমে ডাক পেয়েছে। যদি বেস্ট উইকেট কিপার ধরা হয় সোহানি আছে এবং অবভিয়াসলি ওডিআইতে ওর সুযোগ থাকবে বেশি উইকেট কিপিং করার ক্ষেত্রে। এদিকে টি-20তে এশিয়ার দ্বিতীয় সেরা দলের তকমা পাওয়া আফগানরা সাম্প্রতিক পারফরম্যান্সে রীতিমতো হাসি ঠাট্টার পাত্র হয়ে উঠেছে। বাজে সময় কাটিয়ে উঠতে মরিয়া তারা। প্ল্যান ফর এভরিওয়ান এন্ড ইউ উইল ট্রাই টু প্লে 100 ওভারস। আমরা বাংলাদেশ দলের প্রত্যেককে নিয়ে আলাদা পরিকল্পনা করছি। ম্যাচের পুরো 100 ওভার আমরা পজিটিভ ক্রিকেট খেলার চেষ্টা করব। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কা রয়েছে বাংলাদেশের। র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল সরাসরি কোয়ালিফাই করবে ওয়ার্ল্ড কাপে। এই মুহূর্তে ওডিআই র্যাঙ্কিংয়ে 10 নম্বরে বাংলাদেশ। তাই প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। সবাই কোয়ালিফাই করাটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড কাপে। এখন পর্যন্ত টপ 8 টিমস খেলবে ওয়ার্ল্ড কাপে, কোয়ালিফাই করবে। আমরা ওইভাবেই প্ল্যান করছি। এদিকে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 3 ধাপ উপরে 7 নম্বরে থাকায় বেশ স্বস্তিতে আফগানিস্তান। তবে মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে টাইগাররাই। ওয়ানডে 19 দেখায় 11 জয় লাল সবুজের। আফগানিস্তানের সাথে টি-20 সিরিজ জেতার পর অনেকটা ফুরফুরি মেজাজে টিম টাইগার। জয়ের ধারাবাহিকতা নিয়ে ওয়ানডে সিরিজও শুরু করতে প্রস্তুত এখন তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, আবুধাবি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুমের 2 মামলায় শেখ হাসিনা ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। চাকরি থাকছে না অভিযুক্তদের, দ্রুত বিচার দাবি ভুক্তভোগীদের। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় নির্ধারণে দলগুলোর সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন। আজই আলোচনা শেষ করার আশা ডক্টর আলী রিয়াজের। এবং নির্বাচন সংশ্লিষ্ট সব দায়িত্ব ইসিকে এখনই বুঝিয়ে দেওয়ার আহ্বান বিএনপির। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে নেতাদের বৈঠক। জামায়াত আমিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ। এই ছিল সময় সংবাদে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।